কারাগার থেকে পালালো আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির। প্রতিবাদে রাতভর উত্তাল বুয়েট, দ্রুত গ্রেফতারের দাবি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের 16 বছর আজ শহীদ হন 57 সেনা কর্মকর্তা। দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা সরকারের। না ফেরার দেশে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের শোক। ঘুষ ছাড়া সোহরাওয়ার্দী হাসপাতালে মেলে না সেবা, আনসার থেকে আয়া সবার কাছে জিম্মি রোগী ও স্বজনরা সক্রিয় চোর চক্র। ওয়ার্ড বয় উনি একটা ক্যাথেটার লাগাবে, ওখানে টাকা চাচ্ছে, কিন্তু আমরা সব কিছু নিয়ে এসেছি, তাও টাকা লাগবে। শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমাকে লাইনে দাঁড় করায় রাখছে। রাজশাহীতে কারিগরি ত্রুটিতে ঢিমেতালে চলছে ভোটার নিবন্ধন কার্যক্রম। ছবি তুলতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে নতুন ভোটাররা। ঠিকাদারিতে মাফিয়া, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং আওয়ামী লীগের ছত্রছায়ায় ভাগিয়ে নেয় বড় বড় প্রকল্প, কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ। সব জেনে কাজ করেছে, সেনে আমি বসে গেছে কুষ্টি আজ যে জায়গায় করেছে কাজটা ভালো করে নেই। আসলে এই জায়গায় যেভাবে কাজ চলছে এভাবে কাজ চলে তো সহজে উন্নয়ন হবে না। এবং নারায়ণগঞ্জের ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ চরমে, হুমকির মুখে জীববৈচিত্র্য, ছড়িয়ে পড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। কারাগার থেকে পালিয়েছে আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুনতাসির আল জেমি। এই খবরে রাতভর উত্তাল ছিল বুয়েট ক্যাম্পাস। জেমিকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে সমবেত হন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। এদিকে 6 আগস্টই জেমি কারাগার থেকে পালিয়ে যায় বলে বিবৃতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় বিক্ষোভ করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। গত মধ্যরাতে শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনার থেকে পলাশী মোড় হয়ে রাজু ভাস্কর্যে সমবেত হয়। এ সময় শিক্ষার্থীরা হত্যাকারী জেমির দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে। অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা 2019 সালে যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল, একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ সরকারের দিকে প্রশ্ন তুলে বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জেমি আদৌ কি 6 তারিখে পালিয়েছে নাকি পরে পালিয়েছে, কারা জড়িত সে বিষয়টি সরকারের পক্ষ থেকে জবাবদিহি করতে হবে। সারা দেশের মানুষই এই ব্যাপারটা নিয়ে কনসার্ন ছিল, বাট কেউই তো জানতে পারে নাই। হয়তো তারা কিছু মানুষ জানতে পেরেছে, বাট তারা কেন এই জিনিসটা বাইরে প্রকাশ করে নাই, এটাও তো আসলে একটা সন্দেহের বিষয়। দায়ভার তো আসলে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি বা এবং কারা কর্তৃপক্ষের দায়ভার হচ্ছে এটা, যে হচ্ছে আসামিদের ব্যাপারটা দেখভাল করা। এদিকে কারা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী মুনতাসির আল জেমি গত বছরের 6 আগস্ট হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর হতে 202 জন বন্দীর সঙ্গে কারাগারের দেয়াল ভেঙে পলায়ন করে। এতে আরও বলা হয়, ইতোমধ্যে 35 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী সহ 51 জন বন্দীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আবরার হত্যা মামলায় কারাগারে আসা বিভিন্ন দণ্ডে দণ্ডিত 22 জন বন্দীর মধ্যে বর্তমানে 21 জন বন্দী আটক আছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। আজ 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের 16 বছর। 2009 সালে এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মর্মান্তিক দিনটিকে স্মরণ রাখতে প্রতি বছর 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। এবছর থেকে পালিত হতে যাচ্ছে শহীদ সেনা দিবস। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। 16 বছর আগে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে চলে নারকীয় হত্যাযজ্ঞ।
এতে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। নিহত হন সব মিলিয়ে ৭৪ জন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বিদ্রোহ ও হত্যা মামলার বিচার হলেও গেল বছরের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর পুনরায় তদন্তের দাবি ওঠে। এটিকে পরিকল্পিত সেনা নিধনের পাশাপাশি সম্পৃক্ততার অভিযোগ ওঠে বিদেশি ষড়যন্ত্রেরও। এ নিয়ে গেল বছরের ১৯ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগও দায়ের করা হয়। হৃদয় বিদারক এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দিতে গেল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের মধ্য দিয়ে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। তবে এদিন সরকারি ছুটি থাকবে না। দিনটি গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে প্রতি বছর এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হবে। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। অযাচিত বিতর্কে জড়িয়ে পতিত স্বৈরাচারকে ফিরতে সুযোগ না দিতে সবাইকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারলে সর্বনাশের খাত থেকে দেশকে উঠিয়ে আনা সম্ভব বলেই মনে করেন তিনি। আর শত্রুরা বিএনপিকে উস্কানি দিচ্ছে অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব কাজে সফল না হলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সাইফুল রিপনের প্রতিবেদন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নির্বাচনী রোডম্যাপ, পতিত স্বৈরাচারের বিচার সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে নেয়া কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার অদূরে ধামরাইয়ে সমাবেশ করে বিএনপি। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নিজেদের লাভের জন্য সরকারের কিছু লোক নির্বাচন পেছাতে চায়। সরকার আসছে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পন্ন করতে পারে। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, টোপ ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবক হয়ে যাই, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই। এদিকে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে দল ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। নিজেদের মধ্যে তর্ক বিতর্ক চালিয়ে পতিত স্বৈরাচারকে যাতে সুযোগ করে দেয়া না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। দেশের বেশিরভাগ মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তাই বলে সে আশায় বসে না থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঘোষিত প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই কর্মসূচি স্থগিত করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এদিকে আজ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি হওয়ার কথা রয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু। তিনি বলেন, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। পরে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা সহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, আব্দুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করছে ভারতের উপর। তবে শেখ হাসিনা ভারতে বসে বারবার বক্তব্য দেয় দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের করা মন্তব্যের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়, ভিসা স্থগিত, বাংলাদেশি দূতাবাসে উগ্রপন্থীদের হামলা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে কয়েক দফায় তৈরি হয় উত্তেজনা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে, সম্প্রতি এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমন প্রেক্ষিতে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, দুই দেশের মধ্যেই পরস্পরের বিরোধিতা আছে, তবে ভারতে বসে শেখ হাসিনার করা মন্তব্য উভয় দেশের সম্পর্কে বেশি প্রভাব ফেলছে। আশপাশ থেকে দু চারজন কি বললো না বললো সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। এবং সম্পর্ক ভালো করতে গেলে তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এ ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে, কিন্তু ওনার বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের গণমাধ্যম মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তার ভিত্তিতে এগুলি বিভিন্নখানে বিভিন্ন জন বলে বেড়াচ্ছে। আর তার থেকে বড় কথা হলো যে সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে না। বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশ বিষয়, যেমন ভারতের সংখ্যালঘু কীরকম ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা ভারতের বিষয়। ভারত চিকিৎসা ভিসাও বন্ধ করলে বাংলাদেশ বিকল্প খুঁজে নেবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। ভিসা অ্যাবসলিউটলি তাদের অধিকার, তারা যে কাউকে ভিসা না দিলে আমাদের কিছু বলার নেই, কিন্তু যখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে, আমরা তো বিকল্প খুঁজে নেবই। এদিকে আফ্রিকায় বাংলাদেশের নতুন সম্ভাবনা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আফ্রিকা অঞ্চলে কৃষি ও ওষুধ শিল্পে বিনিয়োগের সুযোগ আছে বাংলাদেশের। সেখানকার শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ আরও ভূমিকা রাখবে বলেও জানান উপদেষ্টা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রাত জুড়ে চলে যৌথ বাহিনীর পেট্রোলিং। এ সময় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়িকে মামলা দেওয়ার পাশাপাশি চালানো হয় তল্লাশি। রাজধানী ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় সোমবার সন্ধ্যা থেকে সারা রাত যৌথ বাহিনীর চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি কম্বাইন্ড পেট্রোলিং চলে। ছিনতাই, লুট, ধর্ষণ ও কিছু কিছু ক্ষেত্রে যৌথ বাহিনীর উপর হামলায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিন ধরেই অস্থিতিশীল। এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে
সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। ছিনতাই রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও অ্যান্টি টেররিজম ইউনিট যৌথ অভিযান চালায়। অন্যদিকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সোমবার সারা দেশে আরও 589 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট 9,253 জনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত আমরা 14টা মামলা হয়েছে। 14টা মামলায় 50,000 টাকার মতো জরিমানা হয়েছে। অন্য দিনের সাথে আজকে কিছুটা ভালো মনে হচ্ছে। সারাতে এখানে নাইট থাকে আর কি, আইনশৃঙ্খলা প্লাস হলো আমাদের গাড়ির ট্রাফিকের যানজট না লাগে। সারা দেশের ন্যায় গাজীপুরেও চলছে অপারেশন ডেভিল হান্ট। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ডেভিল হান্টের যে অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর যে অপারেশন সেটা কিন্তু গাজীপুরে বেশ প্রভাব পড়েছে এবং আপনি জানেন যে গত মাসের 8 তারিখ থেকে কিন্তু যে অভিযান শুরু হয়েছে গাজীপুরে, সেই অভিযানে এখন পর্যন্ত কিন্তু 400-র মতো কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিভিন্ন যে অপরাধে জড়িত যারা তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে এবং জানেন যে সারা রাত্রি কিন্তু এই অভিযান অব্যাহত থাকে এবং গাজীপুরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলো থেকে আমরা দেখতে পেয়েছি যে যৌথ বাহিনীর যে অভিযান অর্থাৎ গাড়ির তল্লাশি থেকে শুরু করে সব ধরনের তল্লাশি এবং গভীর রাত্রে বিভিন্ন পয়েন্ট শুরু করে এবং বাসা বাড়িতে অপরাধীদের ধরার জন্য পুলিশের কিন্তু সারাশি যে অভিযান সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে গাজীপুরের সবগুলো থানা অর্থাৎ উপজেলা মহানগর মিলে কিন্তু এখন পর্যন্ত 400 জনের অধিক কিন্তু আসামি ধরা হয়েছে। তাদেরকে ধরে কিন্তু জেল হাজতের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। আপনি জানেন যে এই যে অভিযান অব্যাহত রয়েছে এবং সব জায়গায় কিন্তু আপনার অভিযান একযোগে পরিচালিত হচ্ছে এবং গাজীপুরের সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ডেভিল হান্ট যে রয়েছে তাদের বা যৌথ বাহিনীর অভিযান সেটা কিন্তু অব্যাহত রয়েছে। গত রাত্রেও কিন্তু আপনার 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কিন্তু সবাই আওয়ামী লীগ নেতাকর্মী এবং সব থানাগুলো কিন্তু গাজীপুর মহানগরের প্রতিটি আনাচে কানাচে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নজরদারি জোরদার করা হয়েছে এবং সব জায়গায় কিন্তু অপরাধীদের চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করে সেই তালিকা নিয়েই কিন্তু পুলিশ কিন্তু অভিযান চালিয়েছেন। এই ব্যাপারে কিন্তু আমরা কথা বলেছিলাম মহানগর পুলিশের পুলিশ প্রধানের সাথে। উনি কমিশনার, উনি কিন্তু জানিয়েছেন যে যতদিন পর্যন্ত এই নির্মূল করা না হবে ততদিন পর্যন্ত কিন্তু ডেভিল হান্ট যে অপারেশন আছে সে যৌথ বাহিনীর অপারেশন কিন্তু চলবে। তার প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে। গাজীপুরের সব জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ডেভিল হান্টের যে অপারেশন, যে যৌথ বাহিনীর অপারেশন সেটা কিন্তু অব্যাহত রয়েছে। সব জায়গায় কিন্তু আমরা এটার বেশ প্রভাব পড়েছে এবং সব জায়গায় আমরা দেখেছি যে গাড়ি থেকে শুরু করে সব ধরনের মানুষকে সন্দেহ হলো তারা কিন্তু রাতে চেকপোস্ট বসে কিন্তু তারা তল্লাশি করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে সেবা পেতে আনসার, আয়া বা ওয়ার্ড বয়কে ধাপে ধাপে দিতে হয় টাকা। ক্যামেরায় এমন চিত্র ধারণ করায় তোপের মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। চোর চক্র আর অজ্ঞান পার্টির খপ্পরেও সহায় সম্বল হারাচ্ছেন রোগী স্বজনরা। আর রিপ্রেজেন্টেটিভদের চাপে ডাক্তারের দেখা পেতে হিমশিম খেতে হয় রোগীদের। সোহরাওয়ার্দী হাসপাতাল ঘুরে সেখানকার চিত্র তুলে ধরছেন এম এ আজিম। ক্যামেরায় ছিলেন ইশাদ সোহেল। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের ভিড়ে অনেকটাই কোণঠাসা রোগীরা। অসুস্থ রোগী দাঁড়াই আছে কিন্তু আগে রিপ্রেজেন্টেটিভ ঢুকে যায়, ডাক্তাররাও কিছু বলে না। তাইলে রোগীগুলো কি মারা যাবে? এগুলো কি দেখার কেউ নাই সরকারের? দেশ টিভির ক্যামেরা দেখে সটকে পড়েন বেশিরভাগ, আবার অনেকে তখনও ব্যস্ত রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলতে। এমন কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে পালাতে থাকেন সবাই। হাসপাতালের লোক আপনি? জি না ভাইয়া। আপনি এই যে ছবিগুলো তুলছেন, কিছুক্ষণের মধ্যে রিপ্রেজেন্টেটিভ চক্রের তোপের মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। কোন রোগীরা হয়রানি করছে আপনি দেখান। রোগীদের প্রেসক্রিপশনের ছবি তুলতেছেন। কোন রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলছি জিজ্ঞাসা করেন। কে বলছে? তাদেরকে রেখে আপনারা যে রোগীকে রেখে ডাক্তারের চেম্বারে সময় দেন, এতে কি রোগীরা হয়রানি হচ্ছে না? আমি প্রেসক্রিপশন তুলছি, আপনার প্রুফমেন্ট দেখান। এই যে সব রোগীরা বললো। কে বলছে বলেন? আমি প্রেসক্রিপশন তুলছি। আপনার সামনেই তো এইমাত্র বললেন। আরে আমি তুলছি এটা বলছে নাকি আপনাকে? শুধু
রিপ্রেজেন্টেটিভদের দৌরত্ব নয়। সরকারি হাসপাতালটিতে সেবা পেতে ধাপে ধাপে আনসার, আয়া বা ওয়ার্ড বয়কে দিতে হয় টাকা। এতে ক্ষুব্ধ রোগীরা। ওয়ার্ড বয় উনি একটা ক্যাথেটার লাগাবে, ওখানে টাকা চাচ্ছে, কিন্তু আমরা সব কিছু নিয়ে এসেছি, তাও টাকা লাগবে। শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমাকে লাইনে দাঁড় করায় রাখছে। আমি 2 বার টাকার পরও কি দিয়ে নাই। ওয়ার্ডে ঢুকতেই মেলে টাকা নেয়ার প্রমাণ। আবার ক্যামেরার সামনে তা অকপটে স্বীকারও করেন আনসার থেকে ওয়ার্ড বয়রা। এই দেখেন 20 টাকা। শুনে দিছি। এই 30 টাকা কি জন্য নিলেন? আমি চাই না উনি দিছে, ভাই টাকা এমনি এই যে টাকাটা নিচ্ছেন। শুধু স্যার আমি যে করি স্যার, স্যার হাসপাতাল ঘুরেন স্যার, দেখেন কি অবস্থা। স্পেশাল ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে ভরা, টাকা পয়সা নিয়ে চলে যায়। এর মধ্যেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নার্সরা। বলেন তাদের অনুমতি ছাড়া নেওয়া যাবে না ভিডিও। কিন্তু আপনি তো এখানকার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করবেন। আচ্ছা, তো এই যে ধরেন এই যে টাকা নেওয়ার যে বিষয়, না টাকা কেউ এখানে নেয় না। এই যে উনি বলল টাকা নিচ্ছে, না না না, হ্যাঁ ওয়ার্ড বয় ওনার কাছে কি জন্য টাকা নিচ্ছে ওনাকে ভালো করে প্রশ্ন করছেন, আপনি তাকে জিজ্ঞাসা। হ্যাঁ, এটা কি আপনারা যখন অনুমতি দিবেন, আপনারা যখন আমাদের সাথে সাথে থাকবেন, তখন কি এইগুলো থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। হাসপাতালটিতে চোর চক্র আর অজ্ঞান পার্টির খপ্পরেও পড়ছেন রোগী আর স্বজনরা। অনেকেই হারাচ্ছেন অর্থ, মোবাইল ফোন সহ মূল্যবান সম্পদ। সময় না সেরা ওয়ার্ড বয় কি সরকারি জিনিস বেচা খাইবো, সিট বেচা খাইবো, এটা বেচা খাইবো, এটা বেচা খাইবো, এটা গরিবের জন্য না। অজ্ঞান করে সবকিছু 22,000 টাকা এবং কি আপনার যে কানের সোনা এগুলো খুলে লয়ে গেছে, সবকিছু অজ্ঞান করে। সাইকেলটা নিয়ে চলে গেছে। এখন আমি প্রশাসনিক ভবনে গেলাম, তারা আমাকে ফুটেজটুকুই দিছে, তারা বলতেছে যে আমাদের আর কোনো কিছু করণীয় নাই। অভিযোগের পাহাড় নিয়ে এবার পরিচালকের মুখোমুখি দেশ টিভি। তার দাবি, অনিয়ম আর দুর্নীতি রোধে সাংবাদিক প্রবেশ অবাধ করেছেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে নেবেন কঠোর ব্যবস্থা। প্রকৃত চিত্র যেন ফুটে ওঠে, ফলে সেবা উন্নতিকরণের জন্য স্বাধীন সাংবাদিকতাকে আমি সবসময়কে প্রমোট করি। কিছু দুষ্টু স্টাফ আছে, কিছু দুষ্টু লোক আছে যে কখনো কখনো তারাই অসৎকর্ম করে। আমরা প্রতিনিয়ত এগুলোর বিরুদ্ধে অভিযান চালাই। নতুন পরিচালক দায়িত্ব নেওয়ার আগে অনিয়ম দুর্নীতি আড়াল করতে হাসপাতালটিতে ছিল সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হন 5 জন। সোমবার রাত 10টার দিকে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে শিল্প ও বাণিজ্য মেলায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মেলায় একটি দোকানে চুরির অভিযোগে এক মহিলাকে আটক করে মারপিট করে কয়েকজন ব্যবসায়ীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আসাদুজ্জামান মিয়া তাকে মারধরের পরিবর্তে থানায় দেওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে বিবাদে জড়ায় তারা। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারা ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে বেশ কয়েকজন। এতে শরীফুল ইসলাম, মেহেদি হাসান, বাইজিদ, বোস্তামিম জিম, শিপন মিয়া ও আসাদুজ্জামান আহত হন। হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এইভাবে তো পিটানো ঠিক না। পরবর্তীতে আমরা ওখানে যখন যাই তখন আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়, এক পর্যায়ে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়। হত্যার উদ্দেশ্যে যে আমাদের উপর হামলা চালিয়েছে এবং আমাদের এই ভাইকে যে রক্তাক্ত করেছে, অনতিবিলম্বে যদি এই সকল সন্ত্রাসীদেরকে প্রশাসন গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে, তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল থেকে গাইবান্ধায় কোনো গাড়ি ঘোড়া চলতে দিব না ইনশাআল্লাহ। মাঠ পর্যায়ে কাজ শুরুর পর নানা সীমাবদ্ধতায় চলছে ভোটার নিবন্ধন কার্যক্রম। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তুলতে হচ্ছে ছবি। নিবন্ধন কাজে দেখা যাচ্ছে কারিগরি ত্রুটি। অনেক কেন্দ্রে রাতেও চলছে নিবন্ধনের কাজ। ফলে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে ধিমে তালে। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভেতরের এই লম্বা লাইনটি নতুন ভোটার হতে এসেছেন তাদের। ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়েছিলেন ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করতে, ছবি তোলার জন্য। সফটওয়্যার প্রবলেমের কারণে যখন ভিড়টা বাড়তেছে তখন আমাদের দেরি হচ্ছে। কাজটা একটু ধীর গতিতে সম্পন্ন হচ্ছে, এটা একটা কারণ আছে। কাজ তাড়াতাড়ি হচ্ছে না, সেজন্য দাঁড়ায় থাকতে হচ্ছে। ভোটারের বায়োমেট্রিক স্বাক্ষর, ছবি তোলা, নাম সহ 20 ধরনের তথ্য পূরণ করতে হচ্ছে। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট হালকা হয়ে যাওয়া কিংবা ঘামের কারণে শতকরা 20 ভাগ নারীর আঙুলের ছাপ নিতে সমস্যা হচ্ছে, যা নিবন্ধনের গতি কমিয়ে দিচ্ছে বলে দাবি অপারেটরদের। কম বেশি একটু ওঠানামা করতেছে, কারণ ইলেকট্রিক জিনিস মানে সে সবসময় এক মতন দিতে পারছে না আমাদেরকে। ফিঙ্গার, সিগনেচার, চোখের আইরিশ, এগুলো সবগুলো নিতে হচ্ছে। কারো ফিঙ্গার আসছে না, মানে ঘাম আছে হাতে,
এগুলো করতে আমাদের একটু দেরি হচ্ছে। যেগুলা ভোটার আছে সবগুলো একসাথে চলে আসছে, নাহলে আমাদের কাজ ঠিক গতিতে চলতেছে আর। নির্ভুল তথ্য সহ ডাটা এন্ট্রি করার জন্যই কিছুটা সময় লাগছে দাবি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার। ছবি সহ শুধু ভোটার তালিকায় নয়, এটার থেকে একটা বাই প্রোডাক্ট পায় তারা জাতীয় পরিচয়পত্র, তথ্যগুলো নিতে কিছুটা তো সময় লাগবে, কারণ এটার সাথে তো আমাদের ইয়াং জেনারেশনরা অভ্যস্ত হতে একটু সময় লাগতেছে, কিন্তু তথ্যটা ভালো হচ্ছে, ধীরগতি না, এটা যন্ত্রপাতি দিয়ে কাজ, শুধু তো নাম লিখলেই হয় না। নির্বাচন কমিশন গত 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নাগরিকের তথ্য সংগ্রহ করেছে। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নিবন্ধনের কাজ, চলবে 11 এপ্রিল পর্যন্ত। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দর্শক, শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা। ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হত্যা মামলা যাদের সাজা হয়েছিল, তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেক দিন তাদের সাজা ভোগ হওয়ার পরও কিন্তু জেলে ছিল, কিন্তু তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে। এখন আরও যদি এরকম থাকে, কোর্ট বসলে, এটা যেহেতু আমাদের হাতে না, এরা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয়, জামিন দিয়ে দিবে তাদের। স্যার, গত 15 বছরে আওয়ামী লীগ কেন এই দিবসটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করতে পারেনি, আপনি কি মনে করছেন? বিচারিক প্রক্রিয়া চলেছে, কিন্তু সঠিক বিচারের যে প্রশ্নটা এখন উঠছে সেটিকে আসলে আপনি কিভাবে বিবেচনা করেন? এখন আমি এরা গত 15 বছর কেন এটা ডিক্লেয়ার করে না, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আর 2 নাম্বার, যে সঠিক বিচার যেন হয়, এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করে। এটা কিন্তু কমিশন মানে না, ইনকোয়ারি কমিটি না, তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে, যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে এগুলি করার জন্য। এই জন্য একটা যেন সঠিক হয়, এটা কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে। এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিব। প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনীকে বলা হয় আমাদের দেশপ্রেমের প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এইরকম একটা বাহিনীর একবারে ডেকোরেটেড 57 জন কর্মকর্তাকে যখন হত্যা করা হয়, এবং কোন সরকার যদি সেটাকে নিয়ে আসলে যে এখন যে প্রশ্নটা উঠছে সঠিক বিচার এবং বিচার, এই বিচারের নামে যদি হচ্ছে যে টালবাহানা করে এবং সেখানে যদি নানান ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তাহলে আসলে এখানে তো আপনি তো এখানে টাল বাহানা কোথায় দেখলেন? এখানে তো আমরা এটা তো গত শোনেন এই গত 15 বছরের প্রশ্নগুলি তো আপনারা ওই গত 15 বছর করতে পারতেন, বাট গত 15 বছরের উত্তর তো আমি দিতে পারবো না। সেই এই যে আমাকে এখন যে হারে প্রশ্ন করতে পারতেছেন, এই প্রশ্ন কি আপনারা গত 15 বছর করতে পারছেন? এই ধরনের প্রশ্ন তো আপনি করতে পারেননি। আপনারা শোনেন, আমি বলি, আপনারা তখন স্বাধীনভাবে আমাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আগে যে কত ঘটনা ঘটছে গত 15 বছর, আপনারা অনেক সময় মিডিয়া দিতেও পারেন নাই। আপনার ইচ্ছা ছিল, আপনার বুক ফেটে গেছে, কিন্তু প্রকাশ করতে পারেন নাই। বাট এখন তো আপনারা এটা প্রকাশ করতে পারেন। স্যার, একটি জানার, সেটা হচ্ছে কালকে থেকে আপনারা বলেছেন কালকে রাত থেকে অস্থির পরিস্থিতি সারা দেশে, সেই অভিযানে নামবেন এবং সেই এই সফলতা এবং ব্যর্থতা এটা আপনারা কিন্তু আমাদের আরো বেশি দিতে পারবেন যদি এইটার জন্য, মানে আমরা যেভাবে এটা সাজিয়েছি, এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে 15 বছর আগেও ছিলেন কুষ্টিয়া অঞ্চলের ছোটখাটো একজন মামুলি ঠিকাদার। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গড়ে তোলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যতা, হয়ে ওঠেন জেলার অপ্রতিদ্বন্দ্বী ঠিকাদার। একক হস্তে নিয়ন্ত্রণে নেন পানি উন্নয়ন বোর্ডের সব কাজ। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বলছি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদের কথা। এখন পর্যন্ত তার প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডের যত কাজ করেছেন তার অধিকাংশতে উঠেছে অনিয়মের অভিযোগ। প্রকল্পের নামে লুটপাট করেছেন সরকারের কোটি কোটি টাকা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঠিকাদার বশির আহমেদ 2016 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি রক্ষায় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কুমারখালীর শিলাইদহে 200 কোটি টাকার প্রকল্প হাতে নেয়, যার কাজ পান বশির আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তবে সে কাজ শেষ হওয়ার 2 মাসের মধ্যেই শুরু হয় বাদে ভাঙন। এরপর কয়েক দফায় পানি উন্নয়ন বোর্ড তা সংস্কার করলেও এখনো রয়ে গেছে প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের স্পষ্ট ক্ষত। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের নামে শুধু অর্থই লুটপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান, সুফল থেকে বঞ্চিত হয়েছেন তারা। বসি সব জেনে কাজ করেছে, সে আমি বসে গেছে কুষ্টিয়া যে জায়গায় করেছে কাজটা ভালো করে নেই। এমন সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও 2023-26 অর্থ বছরে তালবাড়িয়া ও শিলাইদহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ প্রকল্পের 33টি প্যাকেজের মধ্যে 2টি প্যাকেজের 250 কোটি টাকার কাজ করছেন বশির আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান। চলমান এ কাজ নিয়েও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। উঠেছে কাজের ধীরগতি সহ নানা অনিয়মের অভিযোগ। আসলে এই জায়গায় যেভাবে কাজ চলছে এভাবে কাজ চললে তো সহজে উন্নয়ন হবে না। টিআইবির প্রতিনিধিরা বলছেন, অনিয়মের প্রমাণ থাকার পরও এসব প্রতিষ্ঠান কিভাবে কাজ পায় তা খতিয়ে দেখা উচিত। এ অনিয়মের সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজস্য থাকতে পারে বলেও মনে করেন তিনি। দীর্ঘদিন থেকে অন্য কেউ দেখা যাচ্ছে সেখানে কাজ পায় না, সে একই ব্যক্তি পেয়ে যাচ্ছে। এখানেও কোনো গাফিলতি আছে কিনা কর্তৃপক্ষের সেটা তো দেখার বিষয়, তদন্ত করে। আর অনিয়মের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিচ্ছেন দায়সারা বক্তব্য। বলছেন, কালো তালিকাভুক্ত না হয় লাইসেন্সের বলেই কাজ পাচ্ছেন এই ঠিকাদারি প্রতিষ্ঠান। ইজিপিতে তাকে এখনো ডিবার করা হয়নি বা কালো তালিকাভুক্ত না করার কারণে তার লাইসেন্সে বলে উনি আসলে কাজটা পেয়ে থাকেন। 2016 সালে কুমারখালীর শিলাইদহে বাঁধ নির্মাণ প্রকল্পের অনিয়মের প্রমাণ মেলায় সে সময় 2 কোটি টাকার জরিমানাও গুনতে হয়েছিল এই ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নারায়ণগঞ্জে ইট ভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ দূষণ করছে, তেমনি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনছে। শীত মৌসুমে ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। এছাড়া ছড়িয়ে পড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ। নদী তীরবর্তী এসব অবৈধ ইট ভাটায় অভিযান হলেও বন্ধ না হওয়ায় ক্ষিপ্ত পরিবেশ কর্মীরা। এদিকে বায়ু দূষণ রোধে চলমান ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। নারায়ণগঞ্জের শীতলক্ষা, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর তীর ঘেঁষা এসব অবৈধ ইটভাটার কালো ধোঁয়া বিষ ছড়াচ্ছে বাতাসে। অবৈধ ইটভাটার কবল থেকে বাদ যায়নি উপজেলার কৃষি প্রবণ এলাকাগুলোও। হুমকির মুখে জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে গাছপালা। ইটভাটার ধোঁয়া আপনার এই যে আমাদের গাছের যে অবস্থা, একটা গাছও ফল আসে না। যেসব গাছে তাই সবসময় আম থাকতো, তারপর কাঁঠাল হইতো, এখন আম নাই, কাঁঠাল হয় না। এই চুলাটা, এই যে বালুটা, রাস্তাঘাট চলাফেরা খুব ক্ষতিকর। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, এই জেলায় 242টি ইটভাটার মধ্যে 230টি অবৈধ। নিষেধাজ্ঞার পরও প্রশাসনের নাকের ডগাতেই চলছে এসব ইটভাটা। সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক, বন্দরের নাঙ্গলবন্দ, রূপগঞ্জের কর্ণগোপ, 2500-এর কলাপাহাড়িয়া ও সোনারগাঁয়ের নোয়াপুরে। ইটভাটার কালো ধোঁয়ায় চর্মরোগ, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন আশপাশের বাসিন্দারা। প্রাকৃতিকভাবে যেরকম অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য থাকার কথা, সে ভারসাম্যের ব্যাঘাত ঘটছে। জনসাধারণের মধ্যে দেখা গেছে যে শ্বাসতন্ত্রের রোগ বৃদ্ধি পাচ্ছে। গেল ডিসেম্বর থেকে এখন পর্যন্ত অবৈধ ইটভাটায় 39টি অভিযানে 65,55,000 টাকা জরিমানা আদায়ের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধ ইটভাটার বিষয়ে কোনো ছাড় নয় বলছেন জেলা প্রশাসক। প্রায় সময় অভিযান পরিচালনা করতেছি। এছাড়া আমরা ইটভাটাগুলোকে এনফোর্সমেন্টের আওতায় নিয়ে আসতেছি। যেসব প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্র এবং নবায়নবিহীনভাবে পরিচালনা করতেছে, তাদের আমরা মনিটরিং এনফোর্সমেন্ট ইউনিয়নের মাধ্যমে ডেকে ক্ষতিপূরণ আদায় করতেছি। অনেকগুলো ইটভাটা আমরা বন্ধ করে দিয়েছি পরিবেশ দূষণের কারণে, এবং আপনারা জানেন যদি কাঠ ব্যবহার করে সেক্ষেত্রে যেগুলো ব্যবহার করছে তাদের আমরা বন্ধ করে দিচ্ছি। যে সমস্ত ইটভাটাগুলো লাইসেন্সবিহীনভাবে চলবে সেগুলো আমরা সব বন্ধ করে দেব। পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, শুধু জরিমানাই নয়, এসব অবৈধ ভাটার বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ প্রয়োজন। পরিবেশকে রক্ষা করতে হলে এই ইটা ভাটা, অবৈধ ইটা ভাটা এবং সেই সাথে কালো ধোঁয়া যাতে আমাদেরকে আক্রান্ত না করে,
পরিবেশ নষ্ট না করে সে কাজ করতেই হবে। নদীর পার্শ্ববর্তী কিংবা নদীকে দখল করে সেই সমস্ত ইটভাটাকে অবৈধ বলে ঘোষণা করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জীববৈচিত্র্য ও পরিবেশ বাঁচাতে এখনই ব্যবস্থা নেওয়া না হলে ঝুঁকি আরো বাড়বে বলে দাবি সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।